আজকের টপিক ক্যান্সার। তো শুরু করা যাক। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্রেডেড ডিজিজ অফ হিউম্যান বিংস অ্যান্ড ইজ এ মেজর কজ অফ ডেথ অল ওভার দ্য গ্লোব। তো মানুষের মধ্যে সবথেকে মৃত্যুদায়ক যে রোগ সেটা হলো ক্যান্সার। সবথেকে বেশি মানুষ মারা যায় ক্যান্সার রোগের কারণে। অ্যান্ড মেজর কজ অফ ডেথ, তো যেটা বললাম সেটাই, যে সবথেকে মর্মান্তিক রোগ হচ্ছে ক্যান্সার, সবচেয়ে কষ্টদায়ক রোগ হচ্ছে ক্যান্সার, এবং সবথেকে বেশি মানুষ মারা যায় ক্যান্সারের জন্যই। মোর দ্যান এ মিলিয়ন ইন্ডিয়ান সাফার ফ্রম ক্যান্সার ক্যান্সার অ্যান্ড এ লার্জ নাম্বার অফ দেম ডাই ফ্রম ইট অ্যানুয়ালি। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তো প্রতি বছর প্রায় 10 লক্ষ ভারতীয় ক্যান্সার দ্বারা আক্রান্ত, এবং এদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই মারা যায় প্রতি বছর। দ্য মেকানিজমস দ্যাট আন্ডারলাইন development of cancer or oncogenic transformation of cells, its treatment and control have been some of the most intense areas of research in biology and medicine. তো ক্যান্সার কীভাবে ডেভেলপ করে, কীভাবে তৈরি হয়, কীভাবে মানুষ এর দ্বারা আক্রান্ত হয়, আর কীভাবে সেলগুলো নর্মাল একটা সেল অঙ্কোজেনিক সেলে ট্রান্সফার হচ্ছে, মানে একটা নর্মাল সেল কীভাবে একটা ক্যান্সার সেলে ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলা হয় অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন। মানে ক্যান্সার যে সেল তাদেরকে বলা হয় অঙ্কোজেন। তো একটা নর্মাল সেল যখন ক্যান্সার সেলে ট্রান্সফার হয় তো সেটাকে বলা হয় অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন। তো সেটা কীভাবে হচ্ছে, এর ট্রিটমেন্টস কী, একে কীভাবে কন্ট্রোল করা যায়, এগুলোই কি বায়োলজি এবং মেডিসিনের সবথেকে বেশি রিসার্চ করা বিষয়। এগুলো নিয়ে এখন মানুষ সবথেকে বেশি, যারা বৈজ্ঞানিক আছে, সায়েন্টিস্ট আছে, সবথেকে বেশি রিসার্চ তারা এই সমস্ত টপিক নিয়েই করছে। In our body, cell growth and differentiation is highly controlled and regulated. আমাদের বডিতে, আমাদের দেহের মধ্যে সেলটা যে গ্রোথ হচ্ছে, বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং তার ডিফারেন্সিয়েট হচ্ছে, মানে সেটা আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে, সেটা কি কন্ট্রোলে আছে, অনেকটা কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রিত উপায়ে হচ্ছে। ইন ক্যান্সার সেল দেয়ার ইজ ব্রেকডাউন অফ দিস রেগুলেটরি মেকানিজম। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে কি হয়, এগুলো আর থাকে না, এই রেগুলেশনগুলো থাকে না। তখন কোষগুলো কি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, সংখ্যায় বৃদ্ধি পেতেই থাকে, পেতেই থাকে, পেতেই থাকে, সেগুলো কোনো কন্ট্রোল থাকে না। নর্মাল সেলস শো এ প্রপার্টি কল্ড কন্ট্যাক্ট ইনহিবিশন, by virtue of which contact with other cells inhibit their uncontrolled growth. তো একটা নর্মাল সেলের, যে নর্মাল সেল কী হয়, যে গ্রোথ করতে থাকে এবং তার মধ্যে একটা বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হলো কন্ট্যাক্ট ইনহিবিশন। মানে কি, সে যদি পাশে কোনো একটা সেলের কন্ট্যাক্টে চলে আসে তখন তার গ্রোথটা বন্ধ হয়ে যায়, আর সে গ্রো করে না। এর জন্য কোষের সাইজ, শেপ, নাম্বার এগুলোর নিয়ন্ত্রণ থাকে। ক্যান্সার সেল অ্যাপিয়ার্স টু হ্যাভ লস দিস প্রপার্টি। কিন্তু ক্যান্সার কোষের ক্ষেত্রে এই প্রপার্টি থাকে না। সেটা অন্য কোনো কোষের সংস্পর্শে এলেও বৃদ্ধি পেতেই থাকে, সংখ্যায় বাড়তেই থাকে, বড় হতেই থাকে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, ক্যান্সারাস সেল জাস্ট কন্টিনিউ টু ডিভাইড, গিভিং রাইজ টু মাসেস অফ সেল কল্ড টিউমার্স। এবং এর ফলে কী হয়, যে ক্যান্সার সেল বাড়তেই থাকে, সংখ্যায় বাড়তে থাকে, এবং অনেকগুলো সেলের সমষ্টি তৈরি করে, যাকে বলা হয় টিউমার্স। টিউমার্স আর টু টাইপস, বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। তো তাহলে কি বলা হচ্ছে, যে আমাদের যে নর্মাল কোষ আছে সেগুলো একটা প্রপার্টি আছে কন্ট্যাক্ট ইনহিবিশন, যেটা অন্য কোষের সংস্পর্শে এলে সেটা বৃদ্ধি পাওয়া বন্ধ হয়ে যায়, তাই এদের আকার আকৃতি সব সংখ্যা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ক্যান্সার সেলের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে না, সেটা অন্য কোষের সংস্পর্শে এলেও তার সংখ্যা বাড়তে থাকে, এবং তার জন্য সেটা বাড়তেই থাকে এবং টিউমার সেল গঠন করে। তো এই টিউমার দুই প্রকার, একটা বিনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। Benign tumors normally remain confined to their original location and do not spread to other parts of the body and cause little damage. তো বিনাইন টিউমার কি আছে, যে বডির যে পার্টে হচ্ছে সেই পার্টেই থাকে, সেখান থেকে অন্য পার্টে ছড়িয়ে যায় না, অন্য অঙ্গে, অন্যান্য বডি পার্টসে তারা ছড়িয়ে যায় না। যেখানে সেই ক্যান্সার সেলটা তৈরি হচ্ছে সেখানেই থাকছে সেই টিউমারটা। এটা হলো বিনাইন টিউমার, এবং যেহেতু সেটা এক জায়গায় স্থির থাকছে, তো এটা খুব অল্প পরিমাণে ক্ষতি করে থাকে। দ্য ম্যালিগন্যান্ট টিউমার অন দ্য আদার হ্যান্ড আর এ মাস অফ প্রলিফারেটিং সেল কল্ড নিওপ্লাস্টিক অর টিউমার সেল। আর ম্যালিগন্যান্ট টিউমার যে কোষ দ্বারা গঠিত সেটাকে বলা হয় নিওপ্লাস্টিক সেল বা টিউমার সেল। সেটা কি অনেকটা প্রলিফারেট করে, অনেকটা বিভাজিত হয়, এবং তারা কী করে, দিস সেল গ্রো র্যাপিডলি
ইনভেডিং অ্যান্ড ড্যামেজিং দ্য সারাউন্ডিং নর্মাল টিস্যু। এরা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, এরা পাশের অন্যান্য কোষকে, অন্যান্য অঙ্গকে অ্যাটাক করে এবং সেখানকার কোষগুলোকেও ড্যামেজ করে দেয়, ধ্বংস করে দেয়। এরা ব্লাডের মাধ্যমে বা বিভিন্ন উপায়ে দেহের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে, অন্যান্য অঙ্গে যায় এবং সেখানেও অ্যাটাক করে। As these cells actively divide and grow, they also starve the normal cells by competing for vital nutrients. তো এরা যেহেতু সবসময় অ্যাক্টিভ, সবসময় বৃদ্ধি পেতে থাকছে, সংখ্যায় বাড়তে থাকছে, তো এর জন্য তো এনার্জি দরকার, নিউট্রিয়েন্ট, আর এনার্জির জন্য নিউট্রিয়েন্টস দরকার। তো সেই নিউট্রিয়েন্টসগুলো কি এই কোষগুলো নিয়ে নেয়, ফলে যেগুলো নর্মাল সেল আছে সেই নর্মাল সেল পর্যাপ্ত নিউট্রিয়েন্টস পায় না। সেল স্লভড ফর সাচ টিউমার রিচ ডিস্ট্যান্ট সাইট through blood, and wherever they get lodged in the body they start a new tumor there. এবং ম্যালিগন্যান্ট সেলগুলো কী হয়, ম্যালিগন্যান্ট টিউমার সেলগুলো এরা কী হয়, এরা ভেঙে যায়, আলাদা হয়ে যায়, স্লবমাইক কেটে ফেলা মানে কেটে আলাদা হয়ে যায় এবং রক্তের মাধ্যমে অন্য অন্য জায়গাতে ছড়িয়ে যায় এবং যেখানে যায় সেখানে গিয়ে তারা আবার নতুন টিউমার সেল তৈরি করলো। অর্থাৎ হয়তো ধরা গেল মুখে তৈরি হলো, তো যদি সেটা ম্যালিগন্যান্ট হয় তো সেটা রক্তের মাধ্যমে হয়তো দেখা গেল পায়ে চলে গেল এবং পায়ে গিয়ে সেখানে আবার টিউমার সেল গঠন করলো। দিস প্রপার্টি কল্ড মেটাস্ট্যাটিস ইজ দ্য মোস্ট ফিয়ার্ড প্রপার্টি অফ ম্যালিগন্যান্ট টিউমার। তো এই যে প্রপার্টি তাকে বলা হয় মেটাস্ট্যাসিস, আর এটা হলো কোনো ম্যালিগন্যান্ট টিউমারের সবথেকে ভয়ানক বৈশিষ্ট্য। কারণ এই বৈশিষ্ট্য থাকলে ম্যালিগন্যান্ট টিউমারগুলো কী হবে, বডির যে কোনো প্রান্তে ছড়িয়ে যাবে এবং পুরো বডিতে টিউমার সৃষ্টি হবে এবং পুরো বডি নষ্ট হয়ে যাবে, পুরো বডি ড্যামেজ হয়ে যাবে। তো এখানে ক্যান্সারের বিশেষ বৈশিষ্ট্য কিছু, যে নর্মাল পার্টটা, কমন পার্ট, সেটা পড়লাম। এবার হলো কজেজ অফ ক্যান্সার। ক্যান্সার কেন হয়? ট্রান্সফরমেশন অফ নর্মাল সেল ইন্টু ক্যান্সারাস সেল ইন নিউপ্লাস্টিক সেল মে বি ইনডিউসড বাই ফিজিক্যাল, কেমিক্যাল অর বায়োলজিক্যাল এজেন্টস। তো একটা নর্মাল সেল একটা ক্যান্সার সেলে বা নিউপ্লাস্টিক সেলে যে রূপান্তর হচ্ছে তার জন্য কারণ থাকতে পারে বিভিন্ন ভৌতিক কারণ, ফিজিক্যাল কারণ, কেমিক্যাল বা রাসায়নিক কারণ, বিভিন্ন কেমিক্যালস থাকতে পারে, বায়োলজিক্যাল এজেন্টস থাকতে পারে, বিভিন্ন রকমের বায়োলজিক্যাল এজেন্ট, বিভিন্ন রকম অন্যান্য প্রাণী থাকতে পারে। দিজ এজেন্টস আর কল কার্সিনোজেন। অর্থাৎ যে এজেন্টস, সেটা ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল যাই হোক না কেন, যেটা ক্যান্সার সৃষ্টি করে সেটাকে বলা হয় কার্সিনোজেন। Ionizing radiation like X-ray and gamma rays and non-ionizing radiation like UV rays cause DNA damage leading to neoplastic transformation. তো এখানে আয়োনাইজিং রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার হয়। আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে এক্সরে আর গামা রে, এটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। আর এদের মধ্যে ক্যাটায়ন, আনায়ন এরকম ভাগ থাকে, সেটা ফিজিক্সের পার্ট যাই হোক। এবং নন আয়োনাইজিং রেডিয়েশন মানে বিকিরণ, যেমন ইউভি রেজ, যে সান থেকে আসছে ইউভি রেজ, এগুলো কী করে, ডিএনএকে ড্যামেজ করে। আমাদের বডির মধ্যে যে ডিএনএ আছে, জিনোম আছে, সেই ডিএনএকে ড্যামেজ করে দেয় এবং ডিএনএ ধ্বংস হয়ে যাওয়ার ফলে কী হয়, নর্মাল সেলটা নিওপ্লাস্টিক সেলে ট্রান্সফার হয়ে যায়, সে তার গ্রোথটা আর কন্ট্রোলে থাকে না এবং সেটা টিউমার সেলে বা নিওপ্লাস্টিক সেলে ট্রান্সফার হয়। দ্য কেমিক্যাল কার্সিনোজেন প্রেজেন্ট ইন টোব্যাকো স্মোক হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ এ মেজর কজ অফ লাং ক্যান্সার। তো অনেকে বলে তামাক খেলে ক্যান্সার হয়। তো তামাকে কী হয়, তামাকের মধ্যে একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটা হলো কেমিক্যাল কার্সিনোজেন, সেটা ক্যান্সার সৃষ্টি করে এবং এটাই হলো আমাদের যে ফুসফুসে ক্যান্সার হয় তার প্রধান কারণ হচ্ছে এই কেমিক্যালস। ক্যান্সার কজিং ভাইরাস কল্ড অঙ্কোজেনিক ভাইরাস হ্যাভ জিনস কল্ড ভাইরাল অঙ্কোজিন। যে সমস্ত ভাইরাস ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে অঙ্কোজেনিক ভাইরাস বলে এবং তাদের মধ্যে যে জিনটা থাকে যেটা ভাইরাস সৃষ্টি করার জন্য, যে জিনটা থাকে যেটা ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী, সেটা হলো ভাইরাল অঙ্কোজিন, মানে জিন নিয়ন্ত্রণ করছে। Furthermore, several genes called cellular oncogene (CONC) or proto-oncogene have been identified in normal cell, which, when activated under certain conditions, could lead to oncogenic transformation of the cell. তো এছাড়া কি আছে যে আমাদের কোষের মধ্যে কিছু জিন আছে যাদেরকে বলা হয় সেলুলার অঙ্কোজিন বা সিওএনসি সংক্ষেপে, বা প্রোটো অঙ্কোজিনস। তো এরা কি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এরা ক্যান্সার তৈরি করতে পারে কিন্তু এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। যদি কোনো রকমের প্রভাব ফিজিক্যাল, কেমিক্যাল বা বায়োলজিক্যাল বা কোনো রকম প্রভাব যদি পড়ে তাহলে এরা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং তখনই একটা নর্মাল সেল ক্যান্সার সেলে ট্রান্সফার হয়ে যাবে।
তো ক্যান্সারের কারণ এটা আমরা দেখলাম, যেটা কার্সিনোজেন্স বলে, সেটা ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল হতে পারে, আয়ন হতে পারে, এক্স রে, গামা রে, নন আয়োনাইজিং রেডিয়েশন হতে পারে, ইউভি রে। কীভাবে করে? ডিএনএকে ড্যামেজ করে। তারপরে টোব্যাকো স্মোক সব থেকে মেন দায়ী লাং ক্যান্সারের জন্য, তার মধ্যে কেমিক্যাল কার্সিনোজেন থাকে। তারপর কিছু ভাইরাস থাকে যারাও ক্যান্সার সৃষ্টি করে, তাদের অঙ্কোজেনিক ভাইরাস বলে। তাছাড়া আমাদের সেলের মধ্যেও কিছু জিন থাকে যাদের প্রোটো অঙ্কোজিন বা সেলুলার অঙ্কোজিন বলে, তারা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, কিন্তু বিভিন্ন কারণে তারা যদি অ্যাক্টিভ হয়ে যায় তো ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো এটা হলো কজেস অফ ক্যান্সার। এবার হলো ক্যান্সার ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিস। কীভাবে ক্যান্সার সেল চেনা যাবে যে কোনটা ক্যান্সার সেল, এবং কীভাবে সেটা ডায়াগনোস করা যাবে। আর্লি ডিটেকশন অফ ক্যান্সার ইজ এসেন্সিয়াল অ্যাজ ইট অ্যালাউজ দ্য ডিজিজ টু বি ট্রিটেড সাকসেসফুলি ইন মেনি কেসেস। যে একটা ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় থাকে তো তাকে সহজে ট্রিট করা যায়, তো তার জন্য আর্লি ডিটেকশন খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্সার ডিটেকশন ইজ বেসড অন বায়োপসি অ্যান্ড histopathological studies of the tissue and blood and bone marrow, test for increased cell counts in the case of leukemias. তো কীভাবে ক্যান্সার ডিটেক্ট করা হয়? বায়োপসি করা হয়। বায়োপসি মানে কি? যে ক্যান্সার সেলগুলো আছে সেগুলো নিয়ে যে ল্যাবের মধ্যে সেগুলোকে সেগুলোকে ইনভেস্টিগেট করা, সেটা হলো বায়োপসি। যে কোনো একটা বায়োলজিক্যাল পার্ট নিয়ে তার সেটাকে ইনভেস্টিগেশন। তারপরে হিস্টোপ্যাথোলজিক্যাল হিস্টোলজি, তার হিস্টোলজি, সেগুলো ল্যাবের যারা বিএমএলটি করে তারা এগুলো করে থাকে। ল্যাব যে ডায়াগনোসিস সেগুলো হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি অফ দ্য টিস্যু, ব্লাড অ্যান্ড বোন ম্যারো টেস্ট, ব্লাড টেস্ট করা, বোন ম্যারো টেস্ট করা ফর ইনক্রিজ সেল কাউন্ট ইন দ্য কেস অফ লিউকোমিয়া। লিউকোমিয়া মানে যে ব্লাড ক্যান্সার, সেই ব্লাড ক্যান্সার সেটা হয়েছে কি না সেটা জানার জন্য কী করা হয়? ব্লাড এবং তার সঙ্গে সঙ্গে বোন ম্যারো টেস্ট করা হয়। In biopsy, a piece of the suspected tissue cut into thin section is stained and examined under microscope. Histopathological study by a pathologist. তো এখানে বায়োপসি কি সেটা বলা হয়েছে, বায়োপসি কী করে? একটা প্যাথোলজিস্ট করে। এখানে কি করা হয়? যে সাসপেক্টেড টিস্যু, যে টিস্যুটা মনে করা হয় যে এটা একটা ক্যান্সার টিস্যু বা একটা টিউমার টিস্যু, সেটাকে কাট করা হয়। কেটে নেওয়ার পর সেটাকে অনেকগুলো পাতলা 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 সেকশন করা হয়। তারপরে কী হয়? সেটাকে স্টেন করা হয়। সেটাকে স্টেন মানে কি? বিভিন্ন রকম কেমিক্যালস দিয়ে স্টেন করা হয়। কেমিক্যালস দিয়ে স্টেন করা হয় যাতে সহজে চেনা যায়। তারপরে কী হবে? সেটাকে মাইক্রোস্কোপে নিচে এক্সামাইন করা হয়। স্টেন করলে কী হবে? যে কোনো রকম ক্যান্সার সেল থাকলে সেটা সহজে ডিটেক্ট করা যাবে যে হ্যাঁ ক্যান্সার সেল আছে। তো এই স্টাডিটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি। কে করে থাকে? প্যাথোলজিস্ট। টেকনিক লাইক রেডিওগ্রাফি, যেমন যেখানে এক্স রে ইউজ করা হয়, সিটি বা কম্পিউটেড টোমোগ্রাফি, এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং আর ভেরি ইউজফুল টু ডিটেক্ট ক্যান্সার অফ দ্য ইন্টারনাল অর্গ্যান। যদি আমাদের দেহের মধ্যবর্তী কোনো অঙ্গে ক্যান্সার থাকে তো সেটাকে ডিটেক্ট করার জন্য কী করা হয়? এক্স রে ব্যবহার করা যায়, যেটাকে বলা হয় রেডিওগ্রাফি। তারপর সিটি স্ক্যান করা হয়, সিটি স্ক্যানের ফুল ফর্ম হলো কম্পিউটেড টোমোগ্রাফি। এমআরআই করা হয়, যেটা হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এই সমস্ত পরীক্ষাগুলো করা হয়ে থাকে। তো আমরা শুনি সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে, তো এইগুলো ক্যান্সারকে ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়। কোথাকার ক্যান্সার? ইন্টারনাল অর্গ্যান, দেহের মধ্যবর্তী অঙ্গ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, লিভার, এ সমস্ত। কম্পিউটেড টোমোগ্রাফি ইউজেস এক্স রে টু জেনারেট এ 3-dimensional ইমেজ অফ দ্য ইন্টারনাল অফ অ্যান অবজেক্ট। তো সিটি স্ক্যান কীভাবে কাজ করে? সিটি স্ক্যান কী করে? এক্স রে করে, দেহের ভিতরে যে সমস্ত অর্গান আছে তার একটা 3-dimensional মানে 3D একটা পিকচার তৈরি করে এক্স রের মাধ্যমে। ঠিক আছে? এক্স রেকে ইউজ করে ইন্টারনাল অর্গানের একটা 3D পিকচার তৈরি করে। আর এমআরআই কীভাবে কাজ করে? এমআরআই ইউজ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড নন আয়োনাইজিং রেডিয়েশন টু অ্যাকুরেটলি ডিটেক্ট প্যাথোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন দ্য লিভিং টিস্যু। কোনো জীবন্ত টিস্যুর মধ্যে কোনো প্যাথোলজিক্যাল এবং কোনো ফিজিওলজিক্যাল চেঞ্জেস আছে কি না, হয়েছে কি না, সেটা ডিটেক্ট করার জন্য, সেটা জানার জন্য এমআরআই করা হয়। এমআরআই কী হয়? কী ব্যবহার করা হয়? স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। এমআরআই এম থেকে ম্যাগনেটিক, তো ম্যাগনেটিক ফিল্ড এখানে চুম্বক তন্ত্র, চুম্বক যে আছে সেটা ইউজ করা হয়। আর কি ইউজ করা হয়? নন আয়োনাইজিং রেডিয়েশন। এখানে নন আয়োনাইজিং রেডিয়েশন মানে ইউভি রেজের মতো কিছু রেডিয়েশন ইউজ করা হয়ে থাকে। তাহলে কোনো জীবন্ত টিস্যুর ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল চেঞ্জেস লক্ষ্য করার জন্য এমআরআই করা হয়, সেখানে নন আয়োনাইজিং রেডিয়েশন এবং স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়।
Antibodies against cancer specific antigen are also used for detection of certain cancer. কিছু কিছু ক্যান্সারকে ডিটেক্ট করার জন্য কিছু অ্যান্টিবডিজও ব্যবহার করা হয়। ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেন, তাহলে কিছু অ্যান্টিজেন আছে যারা ক্যান্সার স্পেসিফিক, মানে ক্যান্সার সেলকে চিহ্নিত করার জন্যই চিহ্নিত করতে ইউজ করে। তো সেই অ্যান্টিজেনগুলো বডির মধ্যে ইন্ডিউস করা হয় এবং ইন্ট্রোডিউস করা হয়, তারপরে অ্যান্টিবডি তৈরি হয় এবং তার মাধ্যমে জানা যায় হ্যাঁ যে ক্যান্সার আছে। টেকনিক অফ মলিকুলার বায়োলজি ক্যান বি applied to detect genes in individual which inherited susceptibility to certain cancer. বায়োটেকনোলজি যেটা আমরা পড়ব পরবর্তী চ্যাপ্টারে, তার সেই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জিনকে ডিটেক্ট করা যেতে পারে, যার মাধ্যমে কোনো একটা কোষের মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে কিনা, সাসেপ্টিবিলিটি আছে কিনা বংশগতভাবে, সেটা জানা যায়। ঠিক আছে, তাহলে বায়োটেকনোলজির মাধ্যমে কি করা যেতে পারে, যে কোনো একটা ব্যক্তির মধ্যে বংশ পরম্পরাভাবে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে কি না সেটা জিন ডিটেক্ট করে, জিনের পরীক্ষা করে সেটা সহজে জানা যায়। তো সেটা আমরা পরে ডিটেলসে পড়বো। এই লাইনটা তোমাদের অনেকটা প্রবলেমেটিক মনে হতে পারে, তো এটা বায়োটেকনোলজি চ্যাপ্টারে পড়লে এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। Identification of such gene which predispose an individual to certain cancer may be very helpful in prevention of cancer. যদি আমরা এইভাবে কোনো একটা জিনকে আগে থেকে আইডেন্টিফাই করতে পারি যার ক্যান্সার হওয়ার প্রবণতা আছে ভবিষ্যতে, জিন স্টাডি করে, জিন ডিটেক্ট করে, তাহলে কী হবে, সেই ক্যান্সারটা আর ভবিষ্যতে হবে না, তাকে আগে ট্রিট করে দেবো। তো এইভাবে অনেক ক্যান্সার নিরাময় করা যেতে পারে। Such individual may be advised to avoid exposure to particular carcinogen to which they are susceptible, যেমন টোব্যাকো স্মোকস ইন কেস অফ লাং ক্যান্সার। যদি আগে থেকে জিন স্টাডি করে আমরা বুঝতে পারি যে এর মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে, এর জিনের মধ্যে কিছু একটা বৈশিষ্ট্য আছে যেটা ইন্ডিকেট করছে যে এর ক্যান্সার হবে, তাহলে সেই ব্যক্তিকে কী বলা হবে, যে তোমরা যে কার্সিনোজেন, যেগুলো থেকে যে কার্সিনোজেন তার ক্যান্সার হওয়ার প্রবণতা, সেগুলো থেকে তোমরা দূরে থাকবে। ধরা গেলো কারো লাং ক্যান্সার হওয়ার প্রবণতা আছে, সেটা জিন স্টাডি করে জানতে পারলাম। তো লাং ক্যান্সার হওয়ার কারণটা কি, টোব্যাকো, তো তাকে বলা হবে যাতে টোব্যাকো স্মোক না করে। টোব্যাকো তাহলে কি, তার যে জিনগুলো আছে সেগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, তারপরে তার ক্যান্সার হবে না। তো এটাই এখানেই বলা হয়েছে। বায়োটেকনোলজিতে এই বিষয়গুলো তোমরা ডিটেলসে পড়বে, সেখানে ভালো করে ডিটেলসে আরও বলে দেবো। এখানে জাস্ট বিষয়টা জানলাম যে জিন পরীক্ষা করে আগে থেকে বোঝা যায় যে হ্যাঁ ক্যান্সার হতে পারে কি না। ট্রিটমেন্ট অফ ক্যান্সার, এবার ক্যান্সার তো হয়ে যায় যদি, তো কীভাবে ট্রিট করা যাবে। দ্য কমন অ্যাপ্রোচেস ফর ট্রিটমেন্ট অফ ক্যান্সার আর সার্জারি, রেডিয়েশন থেরাপি, ইমিউনোথেরাপি। তো যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয় সেটা হলো সার্জারি করে সেই অংশটা কেটে বাদ দেওয়া হলো, রেডিয়েশন থেরাপি, এক্স রে বা অন্যান্য রে ইউজ করার মাধ্যমে সেই ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, ইমিউনোথেরাপি বা ইমিউনাইজেশন করা, ইমিউনিটি বুস্টার করা যাতে ক্যান্সার সেলগুলো মারা যায়। ইন রেডিওথেরাপি, টিউমার সেলস আর ইরাডিটেড লিথালি, টেকিং প্রপার কেয়ার অফ দ্য নর্মাল টিস্যু সারাউন্ডিং দ্য টিউমার মাস। রেডিওথেরাপিতে কী করা হয়, যে টিউমারের চারদিকে যে নর্মাল কোষ আছে সেগুলো ভালোভাবে খেয়াল রেখে টিউমার কোষগুলোকে কী করা হয়, যে রেডিয়েশনের মাধ্যমে মেরে ফেলা হয়। সেভারেল কেমোথেরাপিউটিক ড্রাগ আর ইউজড টু কিল ক্যান্সারাস সেল, অনেক কেমোথেরাপিউটিক ড্রাগও ব্যবহার করা হয় ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলার জন্য। অনেকে বলা হয় কেমো করে, এই যে কেমোথেরাপিউটিক ড্রাগ ইউজ করে। সাম অফ দিজ আর স্পেসিফিক ফর পার্টিকুলার টিউমার, এরা কিছু নির্দিষ্ট টিউমারের জন্য স্পেসিফিক হয়। মেজরিটি অফ ড্রাগস হ্যাভ সাইড এফেক্ট লাইক হেয়ার লস, অ্যানিমিয়া ইটিসি। বেশিরভাগ ড্রাগেরই সাইড এফেক্ট থাকে, যেমন চুল লস হয় বা রক্তাল্পতা দেখা দেয় এই কেমোথেরাপি ইউজ করার মাধ্যমে। মোস্ট ক্যান্সার আর ট্রিটেড বাই কম্বিনেশন অফ সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। কিন্তু বেশিরভাগ ক্যান্সারে কী করা হয়, তিনটেই একত্রে করা হয়। সার্জারিও করা হয়, তারপর যদি কিছু সেল থেকে যায় তো সেগুলোকে রেডিওথেরাপি করা হয়, তারপর সেগুলো যাতে আরও পরবর্তীকালে অন্য সেলকে অ্যাটাক না করতে পারে তার জন্য কেমোথেরাপি করা হয়। তো এইভাবে তিনটে পদ্ধতি অবলম্বন করা হয়। টিউমার সেল হ্যাভ বিন শোন টু অ্যাভয়েড ডিটেকশন অ্যান্ড ডিস্ট্রাকশন বাই ইমিউনো সিস্টেম। তো এটা দেখা গেছে যে টিউমার সেল যেটা আছে, মানে যে ক্যান্সার সেলের যে পূর্ববর্তী অবস্থা টিউমার সেল, সেগুলো কি, যে ইমিউনাইজেশনের মাধ্যমে ইমিউনো সিস্টেম সেগুলোকে ডিটেক্ট করতে পারে না, সেগুলোকে খুঁজে পায় না বা বুঝতে পারে না, বা তাদেরকে ডিস্ট্রাকশনও করতে পারে না।
তাই ইমিউনো সিস্টেম বলতে পারো যে আমাদের তো ইমিউনো সিস্টেম আছে, ইমিউনো সিস্টেম কেন এগুলোকে ধ্বংস করছে না? কারণ ইমিউনো সিস্টেম এদেরকে ডিটেক্ট করতেও পারে না, এগুলোকে ধ্বংস করতেও পারে না। দেয়ারফর the patient are given substances called biological response modifier such as alpha interferon which activates their immune system and helps in destroying the tumor. তো যেহেতু ইমিউনো সিস্টেম ডিটেক্ট আর ডিস্ট্রয় করতে পারছে না, তাই বাইরে থেকে কিছু মডিফায়ার দেওয়া হয়, বায়োলজিক্যাল রেসপন্স মডিফায়ার দেওয়া হয়। তার একটা এক্সাম্পল হলো আলফা ইন্টারফেরন। এটা কি করবে? সেই ইমিউনো সিস্টেমকে অ্যাক্টিভেট করবে আর এই টিউমারগুলোকে ধ্বংস করতে সাহায্য করবে। তো এখানে ক্যান্সার শেষ হলো। ক্যান্সারে কি যা যা আছে এনসিআরটিতে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বোঝালাম। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাকি যে পার্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।